হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর ভূগোলের সপ্তম অধ্যায় অর্থাৎ মানুষের কার্যাবলী ও পরিবেশের যে অবনমন তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা আজকে খুব ভালো করে বুঝিয়ে দেবো। তো তোমরাও কিন্তু খুব ভালো করে বুঝে নাও, আর সঙ্গে সঙ্গে পড়াটা দেখার জন্য ভিডিওটা চলাকালীন পাশে বইটা খুলে রাখো, প্রত্যেকেরই সুবিধা হবে। ফার্স্ট পেজে সেরকম কিছুই নেই, ফার্স্ট পেজটা জাস্ট একবার রিডিং পড়ে নিলেই হবে। এখানে পড়ার মতো সেরকম কিছুই নেই, একবার জাস্ট রিডিং পড়ে নিও। এই যে হেডিংটা আমরা পড়লাম, মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, অর্থাৎ এটার মানে হচ্ছে মানুষের ক্রিয়াকর্মের ফলে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে সেটাই আজকে আমরা জানবো। দেখো, সভ্যতার বিবর্তন ও পরিবেশে তার প্রভাব। দেখো, আদিমকালে মানুষ যেভাবে জীবনযাত্রা করেছে এখন তো মানুষ সেভাবে করে না, করে কি? এখন মানুষ আরও উন্নত হয়েছে, যত উন্নত হচ্ছে তত তার প্রভাবটা পরিবেশের ওপর পড়ছে, অর্থাৎ পরিবেশে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন ধরো, মানুষ নর্মাল একটা কথা বলি, মানুষ গাছপালা কাটছে ঘরবাড়ি বানানোর জন্য। এই গাছপালা কাটার ফলে কি হচ্ছে বলো তো? পরিবেশে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, আর যেই অক্সিজেনটা দিয়ে আমরা কি করি? শ্বাস প্রশ্বাস চালাই, তাই তো? একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি জাস্ট বললাম। তো দেখো কত এরকমভাবে পরিবেশের উপর ক্ষতিগ্রস্ত হয়, সেটা তোমরা বইটা পড়লেই বুঝতে পারবে। তো চলো শুরু করছি। সভ্যতার বিবর্তন ও তার পরিবেশে তার প্রভাব। বলছে পৃথিবীতে আবির্ভাবের পর থেকেই মানুষ নানা ধরনের কাজকর্ম করে চলেছে। সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ ছিল যাযাবর, গুহাবাসী, অর্থাৎ এক জায়গায় কিন্তু স্থির হয়ে থাকতো না। যেখানে খাবার পেত, ফলমূল থাকতো, সেখানে চলে যেত, তাদেরকে বলা হয় যাযাবর। তো এই সময় মানুষ চাহিদা ছিল সামান্য, অর্থাৎ বেশি তাদের চাহিদা ছিল না, অর্থাৎ ভালোভাবে থাকবো, ভালো জীবনযাপন কাটাবো, এরকম কিন্তু তাদের জীবনও ছিল না। তাদের কীরকম ছিল? হনুমানদের মতো হাসি পালস, সবাই হয়তো হাসি পাচ্ছে শুনে যে হনুমানদের মতো, কিন্তু হাসার নয়, এটাই কিন্তু বাস্তব কথা। আদিমকালে মানুষ কিন্তু ওই গাছের ফলমূল খেয়েই জীবন কাটাতো, ঠিক আছে? ফলমূল সংগ্রহ, পশু শিকার, আত্মরক্ষা করেই মানুষের সময় কাটতো। তখন তার জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল, অর্থাৎ প্রকৃতি যেভাবে চলবে সেরকমই নির্ভরশীল ছিল। যখন বৃষ্টি পড়তো তখন বৃষ্টিগুলো ওদের গায়ের পুঁতে যেত, বাজ পড়লে বাজ, এরকম একটি হতো। প্রকৃতি যেরকমভাবে থাকতো, যখন গাছে ফল হবে তখন ফলগুলো খেতে হবে, যখন গাছে ফল থাকবে তখন ফল না খেয়ে থাকতে হবে, এরকম, তখন গাছের পাতা খেতে হবে, এরকম ব্যাপার। তো এরপর সে আস্তে আস্তে আগুনের ব্যবহার শিখলো, চাষ করতে জানলো, আর প্রকৃতিতে ধীরে ধীরে নিজের প্রয়োজনে পরিবর্তন করতে লাগলো। চাকার আবিষ্কার সভ্যতাকে গতি প্রদান করলো। নতুন দেশ আবিষ্কার নেশায় সাহসীরা বেরিয়ে পড়লো অজানার সন্ধানে, অর্থাৎ নতুন নতুন আবিষ্কারের জন্য অজানার সন্ধানে তারা বেরিয়ে পড়লো। এই সময় পর্যন্ত পরিবেশের যে সামান্য ক্ষতি হতো তা কিন্তু নিজে থেকেই পূরণ হয়ে যেত, অর্থাৎ এই পর্যন্ত পরিবেশে যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হতো সেটা অটোমেটিক্যালি পরিবেশ থেকেই আবার ঠিক হয়ে যেত। এবার দেখো, বাঁদিকে গোলের মধ্যে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলে। ট্রিপল স্টারও করে দিলাম, এটা কিন্তু পরীক্ষাতে আসবে যে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কি বোঝো। দেখো, প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলো এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তার নিজে থেকেই পূরণ হয়ে যায়। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম যে পরিবেশে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা পরিবেশ অটোমেটিক্যালি নিজে নিজে ঠিক হয়ে যায়। তো এই ব্যাপারটাকে বলছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। বোঝা গেল? খুব ভালো করে করবে। তারপর হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর থেকে শিল্প, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তির দ্রুত উন্নতি হতে লাগলো। বাড়তে থাকলো জনসংখ্যা, বসবাস, কৃষি আর শিল্পের প্রয়োজনে ধ্বংস হতে থাকলো অরণ্য, গড়ে উঠতে লাগলো রাস্তাঘাট, কলকারখানা, শহর, নগর। নির্বিচারে ব্যবহার হতে থাকলো প্রাকৃতিক খনিজ শক্তি সম্পদ, জল, মাটি, অরণ্য, কয়লা, খনিজ তেল, লোহা, তামা ইত্যাদি। বিংশ শতাব্দীতে দুটো বিশ্বযুদ্ধ, সামরিক অস্ত্র পরীক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, অর্থনৈতিক উন্নয়নের প্রভাবে পরিবেশের যে বিপুল পরিবর্তন হচ্ছে তা বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর ক্ষতিকর প্রভাব কিন্তু সমস্ত জীবকুলের ওপর নেমে আসছে। বোঝা গেল? সমস্ত কিন্তু ক্ষতিকর যে প্রভাবটা সেটা কিন্তু জীবকুলের ওপরে কিন্তু পড়ছে। বোঝা গেল? দেখো, পরিবেশ দূষণ হচ্ছে, বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা হচ্ছে, এখানে পরিবহনের বৃদ্ধি করছে, এখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এখানে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত উন্নয়ন, অরণ্যচ্ছেদন, তারপর যথেচ্ছ সম্পদের ব্যবহার, পরিবেশ দূষণ, সব কিছুই কিন্তু ঘটনাগুলো ঘটছে। এরপর চলে এসো তার পরের পাতায়, ট্রিপল স্টার দিয়ে রাখো পরিবেশের অবনমন বলতে কি বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়া, অর্থাৎ পরিবেশের যেটা গুণ সেই গুণটা নষ্ট হয়ে যাওয়াকেই বলা হয় এক কথায় পরিবেশের অবনমন। তো বলছে পরিবেশের এই গুণমানের হ্রাসের ফলে কি কি ক্ষতি হচ্ছে? জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়, বাস্তুতন্ত্র ব্যাহত হয়। অর্থাৎ বাস্তুতন্ত্র মানে কি তোমরা জানো? ইকোসিস্টেম, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীলতা। এই যে আমরা বসবাস
করছি না, আমাদের সঙ্গে কিন্তু অনেকেই নির্ভরশীলতা হয়ে বেঁচে আছে। যেমন মনে করো পোকামাকড়, পোকামাকড়কে কারা খাচ্ছে? ব্যাঙ, ব্যাঙকে কারা খাচ্ছে? সাপ, এরকম সাপকে কারা খাচ্ছে? ময়ূর। এরকম করে কিন্তু একজনের সঙ্গে আরেকজন রিলেটেড, তো সেটাও কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে জীব প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। পরিবেশের একটি নির্দিষ্ট সহন ক্ষমতা আছে। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে তার ভারসাম্য ও কার্যকরী ক্ষমতা ভেঙে পড়ে। হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশ আর সহজে পূর্বাবস্থা অর্থাৎ আগের মতো অবস্থায় ফিরে আসতে পারে না। যেমন অতিরিক্ত পরিমাণে অরণ্য বিনাশের ফলে ভূমিক্ষয়, বন্যা, জীববৈচিত্র্য হ্রাস, মরুভূমির প্রসারের মাধ্যমে পরিবেশের সামগ্রিক অবনমন ঘটছে। বোঝা গেল? এই হচ্ছে পরিবেশের অবনমন। টিকা আকারে বা পরিবেশের অবনমন বলতে কি বোঝো, 2 নম্বরে কি 3 নম্বরে ফাইনাল এক্সামে তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে প্রবল। সুতরাং এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে রেডি করবে। ঠিক আছে? দেখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু পাঠ্য বই ছাড়া কিন্তু বাইরের কোনো প্রশ্ন দেয় না, তাই যত প্রশ্ন আসে সব পাঠ্য বই কেন্দ্রিকই আসে। সুতরাং পাঠ্য বইয়ের এই প্রশ্নগুলো যদি খুঁটিয়ে পড়া যায়, তোমাদের কিন্তু এর বাইরের কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না বলে আমার ধারণা। সুতরাং তোমরা কিন্তু সবাই এই পড়াগুলো খুব ভালো করে রেডি করে ফেলো এখন থেকেই। এরপর দেখো হচ্ছে ডান দিকে, পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন কি এক? তোমাদের কি মনে হয় পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন কি এক? এক কিন্তু নয়, আবার খানিকটা এক। কীরকম? দূষণ আর অবনমন দুটি বিষয় পরিবেশের গুণমানের ওপর হ্রাসের সঙ্গে যুক্ত, তাই তো? তাই অনেক সময় এই দুটি বিষয়কে এক করে দেখা হয়, কিন্তু বিষয় দুটো কিন্তু আলাদা। এই দূষণ আর অবনমন কথা দুটো কিন্তু আলাদা। দেখো কি আলাদা, এখানে বলে দিচ্ছে। দূষণ হলো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত হওয়া। বোঝা গেল? আর পরিবেশের সামগ্রিক গুণমান যেটা হ্রাস হচ্ছে সেটা হচ্ছে পরিবেশের অবনমন। অর্থাৎ আমরা বলতে পারি দূষণের ফলেই পরিবেশের অবনমনটা হচ্ছে। প্রথমে ঘটছে দূষণ, তারপরে পরিবেশের অবনমনটা হচ্ছে। বোঝা গেল? প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে। যেমন ভৌমজলে আর্সেনিক মিশলে জল কী হচ্ছে? দূষিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে ভৌমজলের যে গুণমানটা সেটা আস্তে আস্তে কী হবে? নষ্ট হয়ে যাবে, যার ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট আর ভূমি অবক্ষয় প্রভৃতি সমস্যা ব্যাপকভাবে কী হবে? দেখা দেবে। বোঝা গেল? তারপর যেটা আছে সেটা পড়ার দরকার নেই। এরপর চলে এসো তার পরের পাতায়। আচ্ছা, এর পরের পাতায় দেখো রয়েছে, তাহলে আমরা দেখতেই পেলাম পরিবেশের অবনমন দুটিভাবে ঘটে, মানে ঘটে দুভাবে। এক হচ্ছে প্রাকৃতিক, অপর হচ্ছে মনুষ্যসৃষ্ট। প্রাকৃতিক কীভাবে হচ্ছে অবনমন? ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত, সুনামি, ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটে, যার প্রভাবে মানুষ তথা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, আণুবীক্ষণিক জীবের স্বাভাবিক জীবনচক্র কি হয়? ব্যাহত হয়। ভূপৃষ্ঠের গঠন পরিবর্তিত হয়, রাস্তাঘাট, বাড়িঘর, সম্পত্তি ধ্বংস হয়, জীবনহানি পর্যন্ত ঘটে। দেখছো না আমাদের এখনই তো কত ঘূর্ণিঝড়গুলো হচ্ছে, প্রত্যেক বছরে হচ্ছে। এর মধ্যে একটা হয়ে গেল কদিন আগেই একটা ঘূর্ণিঝড়, তার আগে একটা হলো আমফান বলে একটা হয়েছে, ফণি বলে একটা হয়েছে। এক এক সময় এক একটা ঘূর্ণিঝড় বলে হচ্ছে। তো সেই ঘূর্ণিঝড়ে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যেগুলো কিন্তু প্রাকৃতিক থেকেই হচ্ছে, তাই নয় কি? তো সেটাই বলতে চাই যে প্রাকৃতিক সৃষ্ট কিছু কিছু ঘটনা আছে যার জন্য কিন্তু পরিবেশে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে মনুষ্য সৃষ্ট। দেখো, আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানান উন্নয়ন কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে কী করছে? ব্যাহত করে। ঠিক আছে? অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন, শিল্প, বজ্র, অপরিকল্পিত নগরায়ন, নদীর স্বাভাবিক গতি রোধ করে জলাধার নির্মাণ, বৃক্ষছেদন ও পরিবেশে নানান সমস্যা সৃষ্টি করে আর অবনমন ঘটায়। ধস, বন্যা, ভূমিকম্প, খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ও আজ মানুষের কার্যকলাপের ফলে ঘটছে। বোঝা গেল? এই সমস্ত ঘটনা কিন্তু আজ মানুষের সৃষ্টি ঘটনার জন্য ঘটছে। বোঝা গেল? এবার দেখো তারপরে কয়েকটি উন্নয়ন পরিকল্পনা, তাদের প্রভাবটা সুন্দর করে এখানে ডিটেলসে বক্সে বলা আছে। তো দেখো, কৃষি উৎপাদন বাড়ানোর ফলে কী কী প্রভাব পড়ছে নিচে দেওয়া রয়েছে। মানুষের বাসস্থান, উন্নত আধুনিক জীবনযাত্রা প্রদানের ফলে কী কী প্রভাব পড়ছে সেটাও নিচে দেওয়া রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ফলে কী প্রভাব পড়ছে সেটাও নিচে দেওয়া রয়েছে, এবং জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এগুলোর ফলে কী কী প্রভাব পড়ছে এগুলোও কিন্তু নিচে দেওয়া রয়েছে। সুতরাং এই চারটা প্রত্যেককে বলা রইল ভালো করে পড়তে। ঠিক আছে? যে উন্নয়ন পরিকল্পনা পরিকল্পনাগুলোর প্রভাবে কী কী ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরোটাই ডিটেলস এখানে দেওয়া আছে। তো খুব ভালো করে কিন্তু বড় প্রশ্নের জন্য পড়তে হবে।
এবার চলে এসো তার পরের পাতায়, পরিবেশের অবনমনের ফলে কি ঘটে। দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এই ঘটনা কিন্তু মনে রাখবে, সালটা মনে রাখবে 1984 সাল। কথা তোমরা নিশ্চয়ই জানো, ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক ও কীটনাশক কারখানার ট্যাঙ্ক ফুটো হয়ে বেরিয়ে এসেছিল বিষাক্ত এমআইসি অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। এমআইসির পুরো নামও কিন্তু পরীক্ষাতে অনেক সময় শর্ট প্রশ্নতে দেয়, সুতরাং এটা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তো ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় কী যে হয়েছিল সেটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো কী হয়েছে, মারা গিয়েছিল প্রায় 4000 মানুষ ও অসংখ্য পশু পাখি। প্রায় 2 লক্ষের বেশি লোক কোনো না কোনোভাবে এই গ্যাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনও এর প্রভাবে ভুগে চলেছে এই অঞ্চলের মানুষ। ইউক্রেনের চেরনোবিল 1986 সাল আর জাপানের ফুকুশিমায় 2011 সাল পরমাণু দুর্ঘটনা আধুনিক প্রযুক্তির ক্ষতিকর দিকের কথা আমাদেরকে কি করায়, স্মরণ করায়। এটা কিন্তু পরিবেশের অবনমনের ফলেই কিন্তু ঘটেছে। তাহলে শর্ট কোশ্চেনের জন্য কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর প্রশ্ন হতে পারে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, এবং সেখানে যে গ্যাসটা বিষাক্ত গ্যাসটা সেটা কি নাম ছিল, এমআইসির পুরো নামটা কি, মিথাইল আইসোসায়ানাইড। তো খুব ভালো করে পড়বে। এবার চলে এসো, দেখো রয়েছে পরিবেশের অবনমনের ফলাফল, ভালো করে পড়বে। এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, যেমন ভূমিকম্প, জলদূষণ ও জলাভাব, জীব বৈচিত্র্য হ্রাস। এটা একটা পুরোনো বই বলে দাগানো আছে, ঠিক আছে, তোমার কিছু মাইন্ড করো না, জাস্ট পড়াটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে। রাসায়নিক দুর্ঘটনা, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, বন্যা, প্রাকৃতিক সম্পদের হ্রাস, মুদ্রাস্ফীতি, চাহিদা ও যোগানের ভারসাম্য হ্রাস, বায়ু দূষণ, খরা। তো এই হলো পরিবেশের অবনমনের ফলাফল, ঠিক আছে। তো এগুলো কিন্তু পয়েন্ট আকারে লিখবে, নম্বর পেয়ে যাবে। এরপরে বলছে কি হবে ভবিষ্যৎ মানব সমাজের এই অবনমন নিয়ন্ত্রণের উপায় বা কী। বলছে প্রকৃতিতে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হবে। আমরা তাকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি, মানে প্রকৃতিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে করতে আমরা তাকে প্রায় ধ্বংসের মুখে কী করেছি, ঠেলে দিয়েছি। মানব সভ্যতা দাঁড়িয়ে রয়েছে সমূহ বিপদের মুখে। লাগাম ছাড়া উন্নয়ন আর পরিবেশ অবনমনের গতি বন্ধ করতে না পারলে ভবিষ্যতে মানব সভ্যতার অস্তিত্ব কী হবে, আস্তে আস্তে বিপন্ন হবে। সচেতন মানুষরা কিন্তু একেবারেই চুপ করে বসে নেই। পরিবেশ বিজ্ঞানীরা প্রতিনিয়ত আলোচনা ও আন্দোলন করে মানুষকে সচেতন করে চলেছেন। পরিবেশ সুরক্ষার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার হচ্ছে পয়েন্ট। প্রথমে হচ্ছে পরিবেশের অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব ও দারিদ্র্য। এই জন্য উন্নয়নশীল দেশগুলোকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে এবং মানুষকে শিক্ষিত ও সচেতন করতে হবে। দ্বিতীয় কি, উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি বেশি ব্যবহার করতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি, এগুলো ব্যবহার বাড়াতে হবে। সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যে ক্রয় প্রবণতা বাড়াতে হবে। মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, বায়ু, মাটি, অরণ্য পরিষ্কার রাখা ও জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা পয়েন্ট। এখানে প্রশ্নটা হবে এই যে অবনমন নিয়ন্ত্রণ করা যায় কি কি উপায়। তোমাকে কিন্তু এটা বড় প্রশ্নের জন্য রইল, খুব ভালো করে কিন্তু করতে হবে। তারপর বলছে জনসংখ্যা ও আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তার লক্ষ্য রাখা প্রয়োজন। সরকারি পরিকল্পনা গ্রহণের আগে তার পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার। উন্নয়ন পরিকল্পনা, নগর পরিকল্পনা, রাস্তাঘাট তৈরি, নদী পরিকল্পনা, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প কারখানা স্থাপন যাতে পরিবেশের ক্ষতি না করে সেদিকে নজর রাখতে হবে। জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে বা সজাগ হতে হবে। বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ মানুষকেই করে দিতে হবে। সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে। পরিবেশের সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। বোঝা গেল? তাহলে এই নিয়মগুলো কিন্তু পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করার উপায়। তো এগুলো কিন্তু খুব ভালো করে করবে এই পয়েন্টগুলো। এরপর দেখো ডান দিকে রয়েছে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল, আর্থ সামিট। তার নাম কি? আর্থ সামিট। এখানেও কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন পাচ্ছি, আর্থ সামিট কি এবং যেটা কত সালে কোথায় হয়েছিল, ঠিক আছে। এই সম্মেলনে 178টি দেশ ও প্রায় 30,000 বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। বোঝা গেল? তাহলে আর্থ সামিট কত তারিখে, কোন সালে, কোথায় হয়, ভালো করে পড়বে। এবার চলে এসো, উন্নয়ন করতে হবে আবার পরিবেশকে বাঁচাতেও হবে। এখানে কি বলছে দেখো, স্থিতিশীল বা ধারণযোগ্য উন্নয়ন হলো জিনিসটা কাকে বলে। অর্থাৎ এখানে একটা প্রশ্ন হবে উন্নয়ন জিনিসটা কাকে বলে, উন্নয়ন বলতে কি বোঝো।
বলছে স্থিতিশীল বা ধারণযোগ্য উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়নের পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা। তাহলে বোঝা গেল স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝা হয়, এখান থেকে এই পর্যন্ত লিখলেই যথেষ্ট। এবার এখানে ডিটেলসে বলে দেওয়া আছে, বলছে মানব সভ্যতা পিছিয়ে থাকতে পারে না। উন্নয়নের প্রয়োজনে কৃষিতে প্রযুক্ত আনতে হবে, শিল্প গড়তে হবে, রাস্তা করতে হবে, বসবাসের জন্য শহর তৈরি করতে হবে। কিন্তু যে পদ্ধতিতে উন্নয়ন হচ্ছে তাতে পরিবেশের ব্যাপক কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাই বলে উন্নয়নকে তো আর বন্ধ করে দেওয়া যায় না। ক্ষতি হচ্ছে বলে কি আর বন্ধ করে দেওয়া যায়? উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ দুটোই আমাদের করতে হবে। সুতরাং এমন এক ধরনের পদ্ধতিতে উন্নয়নের কথা ভাবতে হবে যা পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশের ক্ষতি না করে। এর জন্য পরিবেশ বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের উন্নয়নের কথা বলেছেন তা হলো স্থিতিশীল উন্নয়ন। বোঝা গেল? এখানে বোঝানোর জন্য এখানে বলেছে, কিন্তু মেন সংজ্ঞাটা হবে এইটা যে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। তার উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। ওকে, এরপরে এসো তার পরের পাতায় পরিবেশ অবনমন ও ভারত। বলছে আমাদের দেশ ভারত একটা দ্রুত উন্নয়নশীল দেশ। ভারত হলে কি একটা দ্রুত উন্নয়নশীল দেশ। দেশের বিভিন্ন প্রান্তে চলছে শিল্পায়ন, রাস্তা নির্মাণ, নগরায়ন, সম্পদ আরোহণ, বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ। কিন্তু এই উন্নয়নের সাথে সাথে ঘটে চলেছে পরিবেশের অবনমন ও বিপর্যয়, দুটোই কিন্তু হচ্ছে। সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের এক রিপোর্ট অনুসারে ভারতের পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর ক্ষতির পরিমাণ প্রায় $80 বিলিয়ন টাকা দেওয়া হয়। পরিবেশের অবনমনের বিষয়ে 132টি দেশের একটি সার্ভে রিপোর্ট করে দেখা গেছে যে ভারতের স্থান হলো 126তম। তাহলে পরিবেশ অবনমনের বিষয়ে ভারতের স্থান কততম? 126তম। যেগুলো আমি দাগ দিয়ে রাখছি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বইতে কিন্তু দাগিয়ে রাখবে। আর মানুষের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে ভারত সবচেয়ে শেষে রয়েছে। বোঝা গেল? এবার বলছে WHO কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ফুল ফর্মও কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে দেয়। তো এই রিপোর্ট অনুসারে G20 দেশগুলোর মধ্যে সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি ভারতেই অবস্থিত। বোঝা গেল? ভারতের পরিবেশের প্রধান সমস্যাগুলো কি কি না, অরণ্য ও কৃষিভূমির অবনমন, সম্পদের অপব্যবহার, জনসাধারণের স্বাস্থ্যের অবনমন, অপরিকল্পিত উন্নয়ন, দারিদ্র্য, জীববৈচিত্র্য হ্রাস। তাহলে এইগুলো হচ্ছে ভারতের পরিবেশের প্রধান সমস্যা অবনমনের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু সবকটাই পয়েন্ট করে রাখো, এগুলো তোমাদের কিন্তু লিখতে হবে, আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার ডান সাইডে চলে এসো, দেখো রয়েছে চিপকো আন্দোলন। আর চিপকো আন্দোলনের মধ্যে একটা ছবি দেওয়া রয়েছে, দেখো গাছগুলোকে কীভাবে জড়িয়ে ধরেছে। এটা থেকেই এসছে চিপকো কথাটা। তো দেখো কি আছে, 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের আদিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য অনন্য অহিংস আন্দোলন শুরু করেছিল। বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল। আর এই আন্দোলন চিপকো, অর্থাৎ হিন্দিতে চিপক যাও বা চিপকো মানে হলো জড়িয়ে ধরা নামে পরিচিত। তাহলে চিপকো আন্দোলন কোথায়, কত সালে, কি কি জন্য হয়েছিল, পুরোটাই কিন্তু এখান থেকে তোমাকে লিখতে হবে। বোঝা গেল? এবার চলে এসো তার নিচে পরিবেশের অবনমন সাম্প্রতিক কিছু উদাহরণ। ঠিক আছে, দেখো কি বলছে, সবুজ বিপ্লবের সাফল্য সবথেকে বেশি দেখা গেছে পাঞ্জাব হরিয়ানার গম বলয়ে। মনে রাখবে জায়গাটা। কিন্তু বর্তমানে নেতিবাচক ফলশ্রুতি হিসাবে এখানে পরিবেশের অবনমন ঘটছে। অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে এখানকার পরিবেশ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটিতে লবণতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া অধিক পরিমাণে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের ফলে তাৎপর্যপূর্ণ জিনগত ত্রুটিও এখানে দেখা দিয়েছে। আর এদিকে কি লেখা আছে, পূর্ব কলকাতা জলাভূমিতে পরিবেশ যথেষ্ট অবনমন বর্তমান চোখে পড়েছে। জলাভূমি বুঝিয়ে দিয়ে জায়গায় জায়গায় অনেক বহুতল বাড়ি তৈরি হয়েছে, ফলে জলাতল কমেছে, জলে মাটির লবণতা বৃদ্ধি পেয়েছে। বৃক্ষছেদন ও চাষের জমিতে বসতি নির্মাণের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে। এছাড়া শহরের আবর্জনা সঞ্চয়ের ফলে এখানকার জল, মাটি, বায়ু যথেষ্ট পরিমাণে দূষিত হয়েছে। বোঝা গেল? এর পরের পাতে চলে এসো, যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা কিভাবে আমাদের পরিবেশকে দূষণমুক্ত করতে পারি বা রাখতে পারি সেটা কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। তোমরা জাস্ট 1-2 নম্বর করে পয়েন্ট করে করে পড়ে নিও। ঠিক আছে, তো তোমাদের এই চ্যাপ্টারটার পড়াটা এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আর এখান থেকে আমার একটা প্রশ্নই রইল, সেই প্রশ্নটা হলো আর্থ সামিট কত তারিখে হয়েছিল বা কোন সালে হয়েছিল। ঠিক আছে, তো যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই অ্যান্সারটা করতে পারবে এবং আমার কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে বা কারা পড়াটা বুঝেছো। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।
ভালো থেকো সবাই, আর ভালো করে পড়ো সবাই।